সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং বসুন্ধরা মেডিকেল সিটি। উদারপন্থ না উগ্রপন্থা, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি বাবরি ইয়াসমিন, এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাইয়া। স্বাগত এই আয়োজনে। দর্শক, একটু জানিয়ে রাখি, এছাড়াও আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, নায়েবে আমির, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। কিছুক্ষণের মধ্যেই তাকে পেয়ে যাব সেই প্রত্যাশা করছি। খেলার খবর সেটি দিয়ে একটু শুরু করতে চাই। মাসুদ কামাল ভাই, বাংলাদেশ ভারতে না খেললে সুযোগ পাবে স্কটল্যান্ড। 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। এর মধ্যে জানাতে হবে তারা আসলে যেতে চায় কিনা। ভোটাভুটি হয়েছে, সেখানে 14/2 ভোটে বাংলাদেশ আসলে এই সুযোগটা আসলে পাচ্ছে না। একটি মাত্র ভোট পেয়েছে, একটি দেশ ভোট দিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের পক্ষে। বাকি ভোটগুলো আসলে পাচ্ছে না, সুতরাং বাংলাদেশকে এখন ডিসিশন নিতে হবে। খেলার মধ্যে রাজনীতি আসলে কিভাবে জড়িয়ে গেল? দেখেন, খেলার মধ্যে রাজনীতি অনেক আগেই জড়িয়ে গেছে, এটা নতুন কিছু না। ভারত পাকিস্তানে যে কখনোই খেলে না, কখনোই খেলে না। ভারতে আইপিএল হয়, সেখানে পাকিস্তানি প্লেয়ারদেরকে তারা নিলামে তুলে না। বাংলাদেশের প্লেয়ার এবার একজন নিলামে নিয়েছিল, তাকে তারা যে কারণে, যে অজুহাতে, যে খোঁড়া অজুহাতে বাদ দিয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের প্রতি তাদের একটা অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা। এখন সেটা যদি বাংলাদেশ মেনে নেয়, মেনে নিতেই পারে। মান সম্মান জ্ঞান কম থাকলে মানলো, অসুবিধাটা কী আছে? এবং ভারত আইসিসিকে নিয়ন্ত্রণ করে। জি, আইসিসির যে সভাপতি, এখন প্রধান ব্যক্তি ভারতের। আবার ভারতের বিজেপির যিনি আপনার বড় নেতা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, সে জয় শাহ। এখন তারা সব কিছু ভারতের পক্ষেই করবে। এবং বাংলাদেশ যেটা করেছে, এখন যেটা হয়েছে, অন্য সবাই ভারতের পক্ষে বলেছে। কারণ ভারত যে বাংলাদেশের সঙ্গে কী আচরণ করেছে, এই আচরণটা তো ভালো না। এখন তোমার ইচ্ছা হলো নিলাম, ইচ্ছা হলো নিলাম না, এবং মুস্তাফিজুর রহমানকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে আমাদের 25-24 জন লোককে আপনি কীভাবে নিরাপত্তা দেবেন? এই প্রশ্ন বাংলাদেশের পক্ষে করা খুবই যৌক্তিক, আমি মনে করি, খুবই যৌক্তিক। ওরা যে কারণে মুস্তাফিজকে বাদ দিয়েছে, যে ওই দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, হ্যাঁ, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, অন্যায় করা হয়েছে। সে অন্যায়ের বিচার তো ভারত করবে না, সে অন্যায়ের বিচার বাংলাদেশ করবে। যদি বাংলাদেশ সে অন্যায়ের বিচার না করে ভারত বাংলাদেশের নিন্দা করতে পারে, কোনো সমস্যা নাই। দীপু দাস কি ভারতের নাগরিক? দীপু দাস একজন সংখ্যালঘু। তো হিন্দু সংখ্যালঘু হলে ভারতের লাগে, মুসলমানদের জন্য কি মারে, বাংলাদেশেই মারে। ইন্ডিয়া আলাপ বাদ দেন, আমি বলছি না। বাংলাদেশে যখন মুসলমান নির্যাতিত হয়, মারা যাচ্ছে, তখন ভারত প্রতিবাদ করে না কেন? ভারত তো একটা হিন্দু রাষ্ট্র না, ভারত তো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সে তো সবার জন্য প্রতিবাদ করার কথা। হিন্দু বলে প্রতিবাদ করে, আচ্ছা ঠিক আছে, হিন্দু বলে প্রতিবাদ করে, মানলাম, এটাও মানলাম। তো শেখ হাসিনার আমলে যখন বিশ্বজিৎকে কুপায় মারলো পুরান ঢাকায়, ওটা কি সংখ্যালঘু ছিল না? সে তখন তো ভারত কাউকে, বাংলাদেশের কোনো প্লেয়ারকে বের করে দেয় নাই, দিছে? দেয় নাই তো। কাজেই এগুলি সংখ্যালঘুটু কিছু না। এটা হলো ভারত এই মুহূর্তে আমাদের সরকারকে বিব্রত করতে চায়, অপমান করতে চায়, এবং এটা করার জন্য যা যা করার দরকার তারা করতেছে। এবং এই করাটাকে আমাদের আগের সরকার সহ্য করতো, এই সরকার সহ্য করে নাই। এখন এই সহ্য না করাটা, আপনি বলবেন যে খেলার মধ্যে পলিটিক্স দিয়ে, খেলার মধ্যে পলিটিক্স তো আমরাই নেই, তারা এনেছে, আমরা এটা জবাব দিয়েছি। এবং আমি মনে করি এই যে ভারতকে বাংলাদেশকে না দিলে স্কটল্যান্ডে খেললে আমাদের ক্রিকেটের অবশ্যই একটু লস হবে, আমাদের ক্রিকেটারদেরও লস হবে। কিন্তু আমি মনে করি যে আপনি আমাকে যদি অপমান করেন, তার জবাব দেওয়া উচিত। বাংলাদেশের এই অপমানটুকু সহ্য করা উচিত না, বাংলাদেশের যে ক্ষতিটুকু, ক্ষতিটুকুই সহ্য করা উচিত, আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু এবার উদারপন্থা নাকি উগ্রপন্থা, আমার মূল যে আলোচ্য বিষয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। নির্বাচন একেবারে সন্নিকটে। মাসুদ ভাই, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দিন দিন বেড়েই যেতে দেখছি। ইসির প্রতি সন্দেহের বাণ বারবার, আমার শিরোনামেও বলছিলাম যে জামায়াত এবং এনসিপি তারা হচ্ছে ইসির প্রতি আবারও সন্দেহ পোষণ করছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। উৎসব মুখর পরিবেশে যে নির্বাচনের কথা আমরা বলছিলাম, সেই পরিবেশ এখনো বিরাজ কি করছে কিনা বা করতে দেখছেন কিনা? আমি নির্বাচনের উৎসবমুখর হবে কিনা অথবা ভোট কে হবে, আমার তেমন কোনো শঙ্কা নাই। এই কারণে যে দলগুলি নির্বাচনে এই মুহূর্তে আছে, ধরেন বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি অথবা এনসিপি, হ্যাঁ, এগুলি যারা আছে নির্বাচনে এখন,
তারা সবাই নির্বাচনে যাওয়ার মতো দল। তারা নির্বাচনটাকে পণ্ড করতে চাইবে না। পণ্ড করতে চাইলে আওয়ামী লীগ চাইবে। এখন যদি কেউ নির্বাচনকে পণ্ড করতে চায় তাহলে সে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করবে। হিসাব সহজ ভাই একদম। কাজেই তারা কেউ এরা সবাই নির্বাচন করার জন্যই ভাই রাজনীতি করে, নির্বাচন করার জন্যই মানুষের কাছে যাচ্ছে অলরেডি, নির্বাচন করার জন্যই তারা মনোনয়নপত্র দাখিল করেছে। এখন যদি আপনি পক্ষপাতমূলক পক্ষপাতের অভিযোগ তুলেন, সেই অভিযোগ জামাতও তুলতেছে, বিএনপিও তুলতেছে। তো ইলেকশন কমিশনের কর্মকাণ্ডে আমি পার্সোনালি হতাশা আমার কাছে এদেরকে মেরুদণ্ডহীন এবং অনভিজ্ঞ এবং অযোগ্য মনে হয়। কোন বিশেষ কারণে আপনার এরকম? অনেকগুলি বিষয়, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সিম্পল একটা জিনিস দেখেন, এই যে অভিযোগগুলো করতেছে, জামাত করতেছে, বিএনপি করতেছে না? আচ্ছা, এই অভিযোগগুলো যদি কোনো সারবত্তা না থাকে তাহলে তাদের কোনো বক্তব্য পাইছে না পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে? কোনো বক্তব্য তারা দিয়েছে? দেয়নি তো। এবং এই অভিযোগ তো সমাধান করা খুব সহজ। আমি এটা আগেও বলেছিলাম একবার, যে যখন নাকি প্রথমে ডিসিএসপিদের নিয়োগ করা হয় বিভিন্ন জায়গায়, যখন বসানো হয়, লটারির মাধ্যমে বসানো হোক আর যে মাধ্যমে বসানো যখন হয়, তখনই কিন্তু এই দুই দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল। তো অভিযোগ আলটিমেটলি যদি কোনো রকম হয় কিছু, কি হবে? বাংলাদেশের সিস্টেমটা কি? ধরা যাক একটা ইলেকশনে একটা জায়গায় বিএনপি হেরে গেল, হারা মাত্র বিএনপি বলবে এটা জামাতের লোক ছিল, এরা জামাত আগেই সমস্ত প্ল্যান করে রেখেছে, জামাত সুন্দর করে প্ল্যান করে সাজায় রাখছে, এগুলো বসাইছে। আর যদি বিএনপি জিতে যায়, বিএনপি বলবে জামাত সুন্দর করে সাজায় রাখছিল, তারপরেও জনগণের এত জোয়ার ছিল আমাদের পক্ষে যে ওই ষড়যন্ত্র করে আমাদের আটকাতে পারে নাই। মুখস্থ কথা, এটা জামাত বিএনপিও বলবে। অর্থাৎ এখন যে অবিশ্বাস, যে পাল্টাপাল্টি অভিযোগের বান, সেটিতে আসলে খুব বেশি না আমি বলছি না, এটা একদম আমি উড়াই দিচ্ছি না, কিন্তু এগুলি হয়। তারপরে আমি মনে করি যেহেতু অভিযোগটা উঠেছে, যদি শেষ পর্যন্ত অভিযোগটা থাকেও নির্বাচনের পরে, দায়টা যে পড়বে কার উপর? নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন বুঝে না? নির্বাচন কমিশন তো উচিত ছিল শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত ডিসি, সমস্ত এসপিদেরকে আবার বদলি করা। তাহলে কি হতো? নির্বাচন কমিশন নিজের মতো করে সব সাজিয়ে নিতে পারতো। তারা তারা করে নাই। তাদের অন্তর্বর্তী সরকারের সাজিয়ে দেওয়া প্রশাসন নিয়ে তারা নির্বাচন করতেছে। এই জিনিসটা হয়তো অন্তর্বর্তী সরকার না, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো, সবাই বলতো তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন করতেছে। এখন আমি বলবো তাদের নীল নকশা। এখন আপনি বলবেন না অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ না, তারা নিরপেক্ষ না। এই সরকার নিজেও বলে না যে আমি নিরপেক্ষ। এই সরকার বলে যে তাদের পক্ষ নিয়েছে, এবং তাদের দল তো এনসিপি। এখন তো এনসিপি জামাতের সঙ্গে, তাহলে কি সরকারের পক্ষ জামাতও থাকতেই পারে? এনসিপি যেখানে আছে তার প্রতি তাদের পক্ষপাত দুষ্টতা আছে। কিন্তু বলছে যে আমি চাই স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ জিতে আসুক। ইউনূস সাহেব কথাও বলছে যে এটাও চাই যে এদের মধ্যে কেউ কেউ শিক্ষামন্ত্রী হোক। সে বলে নাই? বলছে কয়েকদিন আগে তো বলছে। তাহলে যদি বলে থাকে, সরকার প্রধান যদি কথা বলে, তাহলে এনসিপি বুঝি তারা কি দুর্বলতা আছে? এনসিপি যে ঘরে আছে সেই ঘরে বুঝি তারা কি দুর্বলতা আছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ওয়ালাইকুম ঢাকা সালাম, মোহাম্মদপুর বলবেন। থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের কাছে। সেটা হলো যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইং, উনি শফিকুর রহমান সাহেব বলেছেন যে এইবার নির্বাচনী ভোট গণনায় সময় বেশি লাগতে পারে, মানে ফলাফল জানাতে। এইটা কোনো আমাদের নির্বাচনের সংখ্যা তৈরি করবে কিনা? যেহেতু আমরা পূর্বে দেখেছি ইতিমধ্যেই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্বাচনগুলা 10-12 হাজার ভোট, সেটা গণনা করতে প্রায় 40 ঘন্টা 42 ঘন্টা সময় লাগছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা যেই পথে হাঁটলাম, এটা কি আসলে আমাদের সঠিক হলো কিনা? সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, সম্ভবত আপনি শুনেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রথম প্রশ্নটাই তাহলে নিই, যেহেতু দ্বিতীয় প্রশ্নটি আমরা আলোচনা করেছি। প্রেস সচিব শফিকুল ইসলাম আজ বলেছেন যে নির্বাচনে ভোট গণনা হতে আসলে সময় লাগতে পারবে। আমরা জানি না আসলে কতটা সময় লাগতে পারবে, বা তারা স্পষ্ট কোনো এরকম পরিকল্পনা আছে কিনা। উনি জানতে চাচ্ছেন যে এটি নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে কিনা। ফেলবে, এর প্রভাব ফেলবে। মানুষের মধ্যে কিন্তু হয়তো একটা সন্দেহ তৈরি করবে। এটা হয়তো কিছুই হবে না, কিন্তু মানুষ বলবে। আপনি দেখবেন পুরো দিন, যেদিন 12 তারিখ ইলেকশন হবে, ওই দিন আপনি ফল পাবেন না, তো পরের দিন লেগে যাবে। কিন্তু কারণ ডাবল ভোট তো, জি ডাবল ভোট তো, আপনাকে 2বার গুনতে হবে ওই একই ম্যান পাওয়ার। সরকারের উচিত ছিল, সরকার যেটা করতে পারতো, যে যত গণভোট যেটা আছে সেটাকে সিলগালা করে রাখতো।
সিলগালা করে রেখে 1 সপ্তাহ পরে গুনতো। পুরোপুরি এটা সারা দুনিয়াতেই হয়, ইন্ডিয়াতে 1 মাস পরে গুনে। সেটাই মানে স্পেসিফিক করা দরকার ছিল সরকার দরকার ছিল, একদিনে সব গুনতে হবে কেন ভাই? ওরা তো হিউম্যান বিং নাকি? মানুষ দেখেন না জাহাঙ্গীরনগরের একজন লোক তো মরে গেছে, এক ভদ্র মহিলা, এই ভোট গণনার প্রেশার নিতে না পেরে। এটা তো একটা প্রেশার। দেখবেন যে ভোট কেন্দ্রের বাইরে পাবলিক মানে হইচই করতেছে, জিন্দাবাদ মুর্দাবাদ বলতেছে, এর মধ্যে সে ভোট গুনতেছে। তারা তো ভাই একটা মানুষ, তো এই চাপ সবসময় নিতে পারা যায় না। তারপরেও আমি মনে করি এটা সরকারের, বললাম তো ভাই, সবচেয়ে বড় হলো কি, এই ইলেকশন কমিশন তো অনভিজ্ঞ। এদের কি কোনো একটা নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? এই যে কমিশনের যে 4-5 জন আছে, নাই তো। অভিজ্ঞরা কি মানে খুব ভালো ফলাফল বয়ে এনেছে বিগত ভালো কি মন্দ সে আলাপটা না, আলাপের বিষয়ে আপনি জানেন কিনা। অনেক দিনের জানা, অনেক দিনের অভিজ্ঞ পাইলটে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না? জি করে। জি। কিন্তু যে পাইলট যে কখনো ট্রেনিং নেয় নাই, সে প্লেন যেতে পারবে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে স্বাগত জানাই। আপনি কিছুটা পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নির্বাচনে সব দল সমান সুযোগ পাচ্ছে না, এমন অভিযোগ আপনারা বিগত কয়েকদিন ধরেই করে আসছেন, আপনাদের সাথে এনসিপিও করে আসছে। সরকার তরুণদের পক্ষে আছে, সরকার চায় তরুণরা আসলে মন্ত্রিত্ব পাক, অর্থাৎ যেমনটি মাসুদ কামাল ভাই বলছিলেন যে এনসিপির পক্ষে আছে। এনসিপি তো আপনাদের সঙ্গে, তাহলে সরকার তো জামাতের সঙ্গে আছে, তাহলে আপনারা কেন এই পার্সিয়ালিটির অভিযোগ তুলছেন? জি ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক আমার চোদ্দেও মাসুদ কামাল ভাই এবং আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো, এটি তো বলা স্বাভাবিক। এখন মনে করেন দ্বৈত নাগরিক, জামাতের হলে একরকম, বিএনপির হলে আর এক রকম, তাহলে এইটাতে আমরা কিভাবে এটাকে করব বলেন? আপনার আব্দুল আল মিন্টুরটা বৈধ হয়ে যায়, আর একজনের বৈধ হয় না, এইরকম আসলে এইগুলি তো আমরা বলতেছি। এরপরে মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ইনকিলাবে আসলাম চৌধুরী সাহেব, তারটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, এইটা কেমন করে হয়? এরকম আরও অসংখ্য, প্রায় 20 জনের মতো আছে যারা ইনকিলাবি, তারা হাইকোর্টের একটা যে আমরা এখানে পেন্ডিং আছে, এখনো অর্ডার হয় না, এইসব নানতান বুঝ দিয়ে এটা হবে কেন? আপনি হয়েছে এইটা দেখান, কেমন? আমার ইলেকশন কমিশনে হবে এইটা শুনে ওনারা বলে আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে দ্বৈত নীতি, এটাই আমরা বলছি। কিন্তু এটাকে আপনার সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, তাহলে কেমন হবে বলেন? এরপরে আপনার মনে করেন যে ময়মনসিংহে একজন স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, তার সমর্থককে বিএনপির লোকজন পিটিয়ে মেরেই ফেললো, তো এইগুলো বলা যাবে না? এইগুলো তো মানে হচ্ছে। এরপরে মনে করেন যশোরের একজন এক প্রার্থীর বিরুদ্ধে রিট করছে, এই কারণে তাকে নির্বাচন কমিশনের সামনে তাকে একদম নির্যাতন করা হলো, গড়াগড়ি দিয়ে তাকে। তাহলে একটা নির্বাচন কমিশন যদি তার অফিসের সামনে মানুষকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে সে কিভাবে এই রিমোটে কিভাবে নিরাপত্তা দিবে? এই কথাগুলোই কিন্তু আমরা বলছি, আপনারা নির্বাচনের শঙ্কা প্রকাশ করছেন, আমরা সেটি তুলে ধরতেছি। এরপরে মনে করেন যে একটা অভিযোগ আমরা দিচ্ছি, সেটাকে তারা আমলে নিচ্ছে না। অপরদিকে কোনো অভিযোগ ছাড়াই তারা শোকজ করে দিচ্ছে, নিজেরা সুমোটো ভাবে শোকজ করতেছে যে এটা হয়েছে, এটা হয়েছে। তাহলে অভিযোগ করা হচ্ছে, সেগুলো আমলে নিচ্ছে না, অভিযোগ ছাড়াই শোকজ করা হচ্ছে। তো এইটাই তো বলতেছে যে একটা দলের দিকে মানে ঝুঁকে পড়তেছে নির্বাচন কমিশন। এনসিপি তো ইতিমধ্যে বলেছে যে নির্বাচনে তারা আসলে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে তারা পুনর্বিবেচনা করবে। জামাতেরও কি এরকম চিন্তা ভাবনা আছে যে যদি যেহেতু আপনারা ইসির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের কথা বলছেন, আপনাদেরও এরকম পুনর্বিবেচনার কোনো চিন্তা আছে কিনা? না, আমরা কিন্তু ওইভাবে আমরা বলছি যে এইগুলো কারেকশন হওয়া দরকার। আমরা বলি যে ইলেকশন আমরা করবো না বা মানে আমরা চিন্তা করবো, এগুলো বলিনি। কিন্তু কারণ ইলেকশনটা দীর্ঘ প্রতীক্ষিত একটা বিষয় এবং আসলে দেশটা এখন যে পর্যায়ে আছে, ইলেকশনের বিকল্প নাই। ইলেকশনটা হইতে হবে, এটা দেশের স্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে, জাতির স্বার্থে ইলেকশনটা হইতে হবে। এই জন্য আমরা চাচ্ছি যে ভুলগুলো আছে সেগুলো আমরা ধরাই দিচ্ছি, যেগুলো রেকটিফাই করেন, করে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ইলেকশন দেন, এটাই কিন্তু আমরা চাচ্ছি। আমরা যে ওনাদেরকে ব্যর্থ করে দেব, ওনাদেরকে দুর্বল করে দেবো, এটা না। কিন্তু ইলেকশন কমিশন যেন শক্তিশালী হয়, তারা যেন কাজগুলো করে। আমরা দেখেন বারবার বলে আসতেছি যে বুথের ভিতরে সিসি ক্যামেরা স্থাপন করেন, তো এটা কিন্তু একমত, সরকার একমত, সব কিছু একমত, এখনো কেন হচ্ছে না বলেন? আবার আশ্চর্য ব্যাপার,
আপনার এত কিছু করার পরে চারদিক থেকে কথাবার্তা বলার পরে আমরা বারবার যতবার যাচ্ছি আমরা বলতেছি যে সিসি ক্যামেরার ব্যাপারে কি করলেন আপনারা। শেষ পর্যন্ত 2 দিন আগে মানে অর্থ বরাদ্দ পাইছে, জি এই চিঠিটা এখনো রিসিভ করে নাই। লোকাল গভর্নমেন্ট এটা যে করেছে সেইটা এখন পর্যন্ত রিসিভ হয় নাই, তাহলে 2 দিন কিন্তু গ্যাপ হয়ে গেল। আবার রিসিভ করার পরে এখন আগামীকাল হলো বৃহস্পতিবার, এরপরে বলবে শুক্রবার শনিবার ছুটি, তাহলে কবে এগুলো আপনার কাছে আরেকটি প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নির্বাচনে ঠিক হবে আসলে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। নিশ্চিতভাবেই তারা নিজেদেরকে উদারপন্থী বলছেন, তাহলে আপনাদের কি তারা উগ্রপন্থী বলছেন? এটাই তো সমস্যা। যখন আমরা ওনাদের সাথে থাকি তখন আমরা হয়ে যাই সঙ্গী, আর যখনই বাইরে যাই তখন আমরা জঙ্গি হয়ে যাই। দেখেন আমরা 78 থেকে ওনাদের সাথে, কেমন 78-এ মানে যখন বিএনপি সরকার গঠন করলো তখন এই আমাদের রাজনীতি তো বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল, সেগুলোকে ওপেন করা হলো, সকল দলমত ওপেন করে দেওয়া হলো, তখন থেকে আমরা তাদের সাথে আছি। 91 আমরা একসাথে মানে সরকার সমর্থন দিলাম, তারপরে 2001-এ তাদের সাথে আমরা ক্যাবিনেটে থাকলাম, তারপরে আমরা কেমনে উগ্র হই, এই উগ্রদের সাথে এতদিন কেমনে ওনারা চললেন। এখন কথা হলো সেটা না, এরা সস্তা একটা রাজনীতি। এতদিন আওয়ামী লীগ বলছে যে আমরা স্বাধীনতার বিরোধী, স্বাধীনতার প্রতি আমাদের আস্থা নাই, এখন ওই কথাটাকে এখন ওইটা বললে কেমন হয়, উগ্র বলা। আপনারা যেহেতু বিরোধীতে আছেন সেজন্যই কি এরকম বলা সেটি মনে করছেন? এখন মনে করতেছে যে আমাদেরকে কিভাবে ঘায়ল করা যায়, মানে বিশ্ব মানে যারা নজর রাখতেছে আমাদের প্রতি তারা যেন আতঙ্কিত হয়ে যায় যে একটা উগ্রবাদীরা আসতেছে। কিন্তু আমরা কিন্তু বারবার বলে আসতেছি আমরা কোনো সময় উগ্র ছিলাম না, এখনও নাই, আগামীতে থাকবো না। আমরা অলরেডি গতকাল আমাদের পলিসি আমরা জাতির সামনে এই করে দিয়েছি আর কি, তুলে ধরেছি। গতকাল আপনাদের পলিসি সামিট হয়ে গেছে, রাষ্ট্র গঠনের রোডম্যাপ আপনারা দিয়েছেন, অনেকগুলো বিষয় সেখানে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি একটু সার্বিকভাবে জানতে চাইবো, এটি কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটা পলিসি থাকবে নাকি রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনারা এটা আসলে পুরোপুরি পালন করতে পারবেন? এটা কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে এটা জাতির সামনে তুলে ধরেছি। এটা আমরা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, জনগণ যদি আমাদের প্রতি আস্থা রাখে, তাহলে আমরা এই কাজগুলো করব। সেটাই তো বলছি আমরা শুধুমাত্র নির্বাচন বাজিমাত করার জন্য তো না, এটা আমরা করবো। আমরা বলেছি যে আমরা দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, আমরা কোনোভাবেই দুর্নীতি নিজেরা করব না। আমাদের সাথে যারা আছেন তাদেরকেও বলছি যে ভাই আপনারা দুর্নীতির ব্যাপারে আপনাদের মতটা কি, নিজেরা দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতিবাজদের কাউকে আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। এবং এই যে আমাদের সংস্কার যেটা চলমান আছে, জুলাইয়ের যে সংস্কার, এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কেউ বাধা দিতে পারবেন না। যদি একমত হন তাহলে আমাদের সাথে আসেন, এটা কিন্তু আমাদের কমিটমেন্ট, এটা আমরা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা জাতিকে কিভাবে পথ দেখাবো সেই কথাগুলো আমরা এই পলিসির মধ্যে নিয়ে আসছি। এই ভ্যাট ট্যাক্সগুলো কিভাবে কমায় আনা যায়, কিভাবে মানুষের যে মানে হেল্পগুলো করা, যেমন আপনার পানি, গ্যাস, বিদ্যুৎ, আমরা বলেছি যে 3 বছরের মধ্যে কোনো রকম দাম বৃদ্ধি পাবে না, কেমন। এরপরে আমরা নারীদেরকে কিভাবে কর্মর মধ্যে নিয়ে এসে তাদেরকে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, তাদেরকে আরও কিভাবে মানে জাতি গঠনে ভূমিকা রাখা হয়। আপনারা কি কোনো কারণে মনে করছেন যে নারীরা এখনো প্রস্তুত নয়? আপনারা অনেক সুযোগ সুবিধা দিতে যাচ্ছেন নারীদেরকে, বলছেন যে আপনাদের সঙ্গে আছে 43% নারী আপনাদের সঙ্গে আছে, কিন্তু এখনো তারা প্রস্তুত নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য। আপনারা কি সেটি মনে করছেন? না, সেটা না। নারীরা আমাদের প্রতি আস্থা বলছেন না আমাদের প্রস্তুত না, কোনটা আমি বুঝতে পারি। আপনারা কি মনে করছেন যে নারীরা প্রস্তুত না এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাবার জন্য? যেমন আপনারা কোনো নারীকেই আসলে নমিনেশন দেননি, কিন্তু আপনারা দাবি করছেন যে 43% নারী আপনাদের সঙ্গে আছে, কিন্তু বাংলাদেশে ভোটারের চিন্তাও যদি আমরা করি, জনসংখ্যার চিন্তা করি, অর্ধেকই তো নারী। জি, এই যে আমরা নারীদেরকে কেন নমিনেশন দিলাম না, এটাই বলতে চাচ্ছেন আপনি? জি, আপনারা কি মনে করছেন যে নারীরা প্রস্তুত না এখনো গুরুত্বপূর্ণ? আপনারা ভবিষ্যতের বাংলাদেশে নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, কিন্তু এখন দিচ্ছেন না। এখন বলতে কি, দেখেন ইলেকশনের জন্য যে ক্ষেত্রটা তৈরি করতে হয়, বিগত 15 বছরে কিন্তু এই পরিবেশটা ছিল না, যে কারণে আমাদের যে বোনরা যে পারফর্ম করবে সেই পরিবেশ তারা পায় নাই। হঠাৎ করে এসে এই অল্প কয়েকদিনের মধ্যে এই যে শিডিউল ঘোষণা হলো, এই ঘোষণার পরে এই 1.5-2 মাসের মধ্যে আমরা কিভাবে বোনদেরকে রেডি করব? মানে জামাত এতদিন নারীদের প্রস্তুত করেনি। জামাত কেন, আমরা কেউই তো প্রস্তুত করতে পারি, আমরা ভোট দিতে পারবো এটি জানতাম না। এবং এই যে ইলেকশনটা হয়ে গেল যেটা আপনার 24-এ ইলেকশন, তো 5 বছর পরে তো ইলেকশন হওয়ার কথা, কিন্তু
দেশের জনগণ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে জি। রাস্তায় নেমে গেল, পরিষ্কার। এই যে পরিবেশটা তৈরি হলো, এখন আমরা না ভোট দেওয়ার একটা সুযোগ মানে পাচ্ছি। কতদিন সময় লাগতে পারে নারীদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? আপনাদের প্রস্তুতির কতটা না না, সময় আমরা লাগতে পারে? ইনশাল্লাহ আগামী ইলেকশনেই আমাদের রিফ্লেকশন দেখতে পাবো। আচ্ছা, একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। প্রশ্ন হলো যে সারা পৃথিবীর যখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তখন ভারতের কূটনৈতিক মহল আমাদের দেশ থেকে তাদের লোকজন সরিয়ে নিচ্ছে। এটা কি একটা অশনিক্ষর মনে হয়? মাসুদ কামাল ভাই, আপনার কাছে বিরতির আগে রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল তিনি প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যদি এতই ভালো হয়ে থাকে, তাহলে ভারত কেন বাংলাদেশ থেকে কূটনীতিকদের যে পরিবার তাদেরকে সরিয়ে নিচ্ছে? না, এটা শুনেন, এটা হলো কি ভারতের ব্যাপার। এটা হলো বাংলাদেশ কি বলেছে যে আমি তার নিরাপত্তা দিতে পারবো না? যেমন ধরেন আপনি প্রথমে বলছিলেন না ক্রিকেটের কথা, ক্রিকেটে মাহফুজকে মুস্তাফিজকে কিন্তু ওরাই বাদ দিয়ে দিছে। কেন বাদ দিছে? অন্যায়ভাবে দিয়ে ওরা বলছে যে ওরা মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এই তো মূল কারণ তো এটাই। কতগুলো উগ্রবাদী সংগঠন বলছে যে উনি মুস্তাফিজে খেলতে দিলে পরে তারা পিচ ভেঙে ফেলাবে, হ্যান করবে, ত্যান করবে, অতএব তারা নিরাপত্তা দিতে পারবে না। যখন নিরাপত্তা দিতে পারবে না, তখন তারাই বলছে ভাই তোমাকে আমাদের আসতে দিব না, আইসো না আমাদের এখানে। এই তো ঘটনাটা। তো এখানে কি বাংলাদেশ বলেছে যে ভারতের কূটনীতিক দিয়ে আমরা নিরাপত্তা দিতে পারবো না? ও তো বলে নাই। এখন ভারত নিজেরাই ফেরত নিয়ে গেছে, এটা ভারতের উপলব্ধি। ভারত মনে করেছে তাদের কূটনীতিক নিরাপদ না। এখন ভারত কেন মনে করেছে এটা তো আমাদের দেখার ব্যাপার না, ভারত মনে করেছে। এখন এই ভারতের এই মনে করার পেছনে ওই ঘটনাটাও থাকতে পারে, তারা নিরাপদ বোধ করছে না। আবার এমনও হতে পারে এইটাও ভারতের একটা রাজনীতি। ভাই, কোনো দেশ যখন কিছু একটা করে না, এর পেছনে একটা রাজনীতি থাকে। কিন্তু এখন ভারত তো এটা তো বাস্তবতা, এটা তো প্রকাশ্য ঘটনা যে ভারত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করছে না, শুরু থেকেই করছে না, তাই না? এখন যদি শুরু থেকে, আমি বললাম তো যে আগামীতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, বিএনপি আসুক, এমনকি জামাত আসুক, দেখেন ভারতের সঙ্গে এইরকম খারাপ সম্পর্ক থাকবে না, সম্পর্ক ঠিক হয়ে যাবে, উন্নত হবে। এর জন্য তো হবে। আওয়ামী লীগের মতো হয়তো হবে না, কারণ আওয়ামী লীগের মতো হবে না। আওয়ামী লীগ যা দিয়েছে এটা তো কেউ দিবে না। আওয়ামী লীগ তো বলছে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন এরা তো কেউ স্বামী স্ত্রী হতে চাবে কিনা আমার সন্দেহ আছে। চাওয়া তো উচিত না, শোভন না। জি ভাই, এটা একেবারে রিলেটেড একটা প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই যেহেতু বলছিলাম, আমাদের উপদেষ্টা তো বারবার আসলে আশ্বস্ত করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো আছে, কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছিল সেগুলো আসলে উদ্ধার হয়েছে কিনা। সেখান থেকে সরকার বলেছে যে লুট হওয়া 63% অস্ত্র এবং 52% গোলা বারুদ উদ্ধার হয়েছে, 1360টি অস্ত্র উদ্ধার হয়নি। এই মানে আমরা যখন আসলে ভোটের প্রশ্ন করছি, তখন এই পরিস্থিতিকে আইন শৃঙ্খলার ব্যাপারে আশ্বস্ত করছে ভোটারদের যে নিরাপদে ভোট দিতে পারবে। শুনেন, এখন অস্ত্র যারা নিয়ে গেছে তারা কেন অস্ত্রগুলো যে লুটপাট করছে, তারা কি মনে করছে বাড়িতে নিয়ে শোকেসে সাজায় রাখার জন্য? তত করে না রে ভাই। অস্ত্রগুলোকে কেন চুরি করে? ব্যবহার করার জন্যই তো। তারা সুবিধাজনক সময়ে, সুবিধাজনক পরিবেশে, সুবিধাজনক কারণে তারা এগুলি ব্যবহার করবে। এখন এই নির্বাচনে তারা ব্যবহার করবে কিনা এটা আমি জানি না। মনে করেন আমার পকেটে, আপনার সঙ্গে বেশি আলাপ করতেছি, আমার পকেটে আপনি জানেন একটা পিস্তল আছে, জি আছে তো। এখন আমি কখন ব্যবহার করি আপনি জানেন না। আপনি কিন্তু সবসময় সতর্ক থাকবেন। যখন দেখবেন আমি ডান হাতের দিকে নিছি, তখন আপনি একটু শক্ত হয়ে যাবেন। ডান হাত ওদিকে নিলে কোনো অস্ত্র বাই করবো নাকি, বুঝলেন? তো এখন জিনিসটা কি হলো, অস্ত্র তাদের কাছে আছে, তারা যা কিছুই করুক না কেন, আমাদের সবসময় কিন্তু এক ধরনের আতঙ্ক আমার মধ্যে তৈরি করবে। এখন এর মধ্যে আমাদের উপদেষ্টা উনি আবার বললেন, উনি গ্যারান্টি দিয়ে বলতেছেন এই অস্ত্র নাকি ব্যবহার করবে না। এই গ্যারান্টি ওনারা কে দিল এটা আবার আমি বুঝতে পারি নাই। উনি একই সাথে বলছেন যে আসলে এগুলো উদ্ধার করা যাচ্ছে না, কিন্তু নিশ্চয়তা দিচ্ছেন যে আসলে এটা ব্যবহার হবে না। কেন, কিভাবে বুঝলেন উনি? ওনার কথাবার্তা যত আপনি কম সিরিয়াসে ভঙ্গিতে শুনবেন, তত আপনি আরামে থাকবেন। ওনার কথা যদি আপনি সিরিয়াসলি শুনেন না, আপনি অস্থির হয়ে যাবেন যে লোকটা বলে কি। মানে উনি কিভাবে কি বলেন আমি কিছু বুঝি না ভাই, বিশেষ করে আমি বুঝি না। উনি বলতেছেন তো এখন অস্ত্র বাইরে আছে, অস্ত্র কি ভদ্রলোকের কাছে আছে? না, উনি তো বলেছেন অস্ত্র পানিতে ফেলা হয়েছে, এই জন্য উদ্ধার করা যাচ্ছে না। কে কোথায় বলেছে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অস্ত্রগুলো পানিতে ফেলা হয়েছে, যে পানিতে ফেলেছে
উদ্ধার করা যাচ্ছে না। সে তো জানে কোন পানিতে ফেলাইছে, উনি জানেন না, ওনার গোয়েন্দা বাহিনী জানেন না, কিন্তু ফেলাইছে এটা জানে। খুব ভালো কথা, কোথায় ফেলাইছে এটা জানে না। তো যে ফেলাইছে সে জানে না, আর যে ফেলাইছে সে কি পানিতে ডুব দিতে জানে না? ডুব দিয়ে নিয়ে আসবো, অসুবিধাটা কি? কিন্তু এইগুলো হলো জানেন কি, খুবই ছেলে মানসিকতা। মানুষ যখন অনেক বয়স হয়ে যায় না, তখন তারা কিন্তু একটা ছেলে মানুষ হয়ে যায়। উনিও বাচ্চাদের মতো কথাবার্তা বলতেছেন। এখন আমাদের ভাগ্য সৌভাগ্য বলতে পারেন, আমরা একজন নিষ্পাপ টাইপের উপদেশটা পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি একটু অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে আসি। আপনারা বগুড়াকে নিজেদের আদি দুর্গ দাবি করেছেন এবং আপনাদের কথার প্রেক্ষিতে বিএনপি বলেছে যে আমরা ব্যালটের মাধ্যমে সেটার জবাব দিব। বগুড়ার 7টি আসন আছে, কোনটি আসলে আপনাদের আদি দুর্গ? মানে বিএনপি তো সবসময় আদি দুর্গ তাদের বলে আসে স্বাভাবিকভাবেই। জি, ধন্যবাদ। আমি এই কথাটা বলবো, তার আগে যে আমার উগ্রপন্থার কথাটা শেষ হয়নি, কিন্তু আপনি অন্যদিকে নিয়ে গেলেন। সেটা হলো যে দেখেন, এই বিগত 54 বছরে আমাদের দেশে নানান সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এক্ষেত্রে ইসলামপন্থীরা কতজন সংখ্যালঘুর বাড়িঘর লুটপাট করেছে, দখল করেছে, সম্পত্তি দখল করেছে, নির্যাতন করেছে। এগুলো একটু হিসেব করে দেখবেন কারা এগুলো লুটপাট করেছে। অথচ সেগুলো ব্লেমগুলো দেওয়া হয় যে ধর্মীয় উগ্রবাদীরা এগুলো কাজগুলো করেছে। এখানে আমরা দেখেছি যে বিগত 54 বছরে ম্যাক্সিমাম এই ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের লোকজন এই কাজগুলো করেছেন। এবং দীর্ঘ 15 বছর তারা এই যে লাস্ট শাসন করলেন, সে সময়ও তো এগুলো কাজগুলো হয়েছে। তাহলে কেন এই ধর্মীয় মানে উগ্রবাদের কথা আসে কেন, এটা আমরা বুঝি না। এরপরে আশা করতে পারি হেলাল ভাই তাহলে যে এই ধরনের ঘটনা হবে না আপনারা মনে করেন যে 24-এর যখন হলো অভ্যুত্থানটা হয়ে গেল, কয়েকদিন তো সরকারই ছিল না, পুলিশ ছিল না, তাহলে এই সংখ্যালঘুদের উপরে কারা করলো, নিরাপত্তা দিল? আমরা দেখেছি যে বিভিন্ন দল, জামাত এবং মাদ্রাসা ছাত্ররা তাদের উপাসনালয়গুলোকে পাহারা দিয়েছে। এবং একটা পর্যায়ে আমরা বলছি যে এখন তো সরকার গঠন হয়ে গেছে, এখন সরকার দেখবে মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা কিন্তু এইভাবে চলে আসছি। এবং আমরা তাদেরকে বলছি যে কোনো ধরনের সংখ্যালঘু বলে কোনো কথা নাই। জামাতের দৃষ্টিতে সবাই নাগরিক। একজন নাগরিক, সে মুসলিম হলে যার অধিকার আছে, একজন হিন্দু নাগরিক তারও ঠিক কতটুকুই অধিকারী পাবে, তার যোগ্যতা অনুযায়ী সে তার প্রমোট হবে এবং তার যতটুকু দরকার সে সেতটুকু পাবে, ন্যায় বিচার পাবে। দেখেন, এই ন্যায় বিচার পাওয়ার মানে করার যদি সরকারের যদি সদিচ্ছা থাকে, আপনারা দেখেছেন যে আমাদের ছোট বোন আসিয়ার উপরে যে নির্যাতনটা হলো, তাকে হত্যা করা হলো অমানবিক নির্যাতন করে, সেটার বিচার কিন্তু 3 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। তাহলে আমাদের এই দেশে দীর্ঘ 54 বছরের মধ্যে অর্ধেক সময় 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী নির্যাতনগুলোর এইরকম বিচার কেন, ইনস্ট্যান্স বিচারগুলো হয়নি? এটা কিন্তু সদিচ্ছার অভাব ছিল সরকারগুলোর। আমরা চাই যে যদি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট এবং আল্লাহর রহমতে আসে, তাহলে আমরা এই সবগুলোকে নারীদের নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তা, কোনো ধর্ম বর্ণ এখানে বাস বিচার হবে না, সকল ঘটনার প্রশ্নে যদি আসেন ভাই, কারণ আমরা বিরতিতে যাব। ওকে, আরেকটা আপনি বলছিলেন যে বগুড়াকে আপনারা আদি দুর্গ হিসেবে দাবি করেছেন। বগুড়াতে আমাদের যখন 70-এর ইলেকশন হয়, সেই সময়ে বাংলাদেশে একটা সিট পেয়েছিল, সেটা হলো বগুড়া। এবং আব্দুর রহমান ফকির নামে একজন আমাদের নেতা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। উনি কিন্তু এখন কি সেই সংখ্যাটা আরো বাড়বে বলে মনে করছেন? অবশ্যই। এবং উনি আবারও আপনার 86-এর ইলেকশনে উনি ওই বগুড়া সদর আসন থেকে আবার উনি নির্বাচিত হয়েছিলেন। এই জন্য আমরা মনে করি যে এই আসন মানে যেগুলো 7টা আসন আছে, আমরা 7টার ব্যাপারে আশাবাদী। নানান ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে। ভোট নিয়ে কাউন্ট করা হচ্ছে যে কে কেমন ভোট পাবে, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, সুইং ভোটাররা কোথায় যাবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভোটের প্রভাব পড়বে কিনা, কেন্দ্রে ভোটার আনা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? কেন্দ্রে ভোটার আনা চ্যালেঞ্জিং হবে। কারণে কি দেখেন, আমি শুনতেছি এর মধ্যে নাকি আগামী 2-1 দিনের মধ্যে বোধহয় ভারত থেকে বসে আওয়ামী লীগের নেতৃত্ব কিছু একটা বক্তব্য দিবে। উনি কি বক্তব্য দিবেন এর উপর অনেক কিছু নির্ভর করবে। ধরেন, একটা বক্তব্য হতে পারে নির্বাচনের মতো হোক, তোমরা কিছু বলো না। আর একটা বক্তব্য হতে পারে তোমরা ভোট দিতে যাইও না, বর্জন করো। আর একটা বক্তব্য হতে পারে তোমরা ভোট প্রতিরোধ করো। উনি কি বলবেন আমি জানি না। যদি বলে প্রতিরোধ করো, তাহলে নির্বাচনে তো একটা গন্ডগোল হবে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে।
হবে না, আতঙ্ক তৈরি হবে। ওরা কতটা পাওয়ারফুল কি পাওয়ারফুল এটা বড় কথা না, কিন্তু একটা নির্বাচনী কেন্দ্রে আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু 500 লোক লাগে না, 2-3 জন লোক যে কিন্তু আতঙ্ক তৈরি করতে পারে। কাজে এটা হলো দেখার বিষয়। আমি চাইবো, আমার ধারণা, আমি এটা বিশ্বাস করি যে উনি ওই ধরনের চরম পন্থায় যাবেন না, যে যেতে চাইবেন না। কারণটা কি, ওনার জন্য ভালো হবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসা, ওনার জন্য ভালো হবে একটা নির্বাচনটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে ওনাদের জন্য ভালো হবে। কাজে আমি মনে করি নির্বাচনটা ভালোভাবে হবে, এটা আমার বিশ্বাস যে নির্বাচনটা আমাদের হইচই হবে না। তবে এই নির্বাচনের একটা বড় অংশ আওয়ামী লীগের অনেক ভোটার তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, অথবা তাদের প্রার্থী থাকবে না। এটা এক ধরনের অসম্পূর্ণতা, এক ধরনের অপূর্ণতা থাকবে। কিন্তু নির্বাচনটা আমার ধারণা ঠিকঠাক মতো হয়ে যাবে এবং যারা জেতার তারা জিতবে। জি, হেলাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, দেশের বাইরে বেশ কয়েকটি দেশে ব্যালট পেপার নিয়ে যে বিতর্কটা হলো, পোস্টাল ব্যালট নিয়ে, এরপর একেবারে রিসেন্ট ঘটনা, বাসায় গিয়ে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করা নিয়ে একটা বিতর্কের মধ্যে পড়েছেন আপনারা। বাসায় গিয়ে ভোটার আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার কেন আসলে চাওয়া হচ্ছে? না দেখুন, আপনার হলো পোস্টাল ব্যালটের ব্যাপারে যেটা মানে আসছে, এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আর যে বিষয়গুলো আসছে, যে সকল দেশের ব্যাপারে কথা কাদের আসছে, বাসায় পাওয়া গেল হেলাল ভাই, মানে যেখানে পাওয়া গেল, যে বাসায় বা অফিসে পাওয়া গেল, সেটা আসলে কাদের বাসা ছিল? সেটা তো একটা নির্দিষ্ট দলের ছিল না না, ওখানে কোনো দল, শুনেন, মিডল ইস্টে এখন যে অবস্থা, সেখানে রাজতন্ত্র, সেখানে কোনো গণতন্ত্রই নাই, কোনো দেশে কোনো ভোটও নাই, কেমন? আর সেই দেশে কেউ রাজনীতি করতে পারবে এটা কোনো নাই, অধিকার নাই। এবং যদি কেউ এরকম কোনো রাজনৈতিক কথাবার্তা বলে, তার সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করে, তারা তো কথা বলছে না, মানে অ্যারেস্ট করে ফেলে। সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, ভোটের কোনো নেই এখানে। যারা এটা নির্বাচন কমিশন, তাদের ব্যর্থতা, কোথায় নিয়ে ফেলাইছে ভোটের ঠিকানা অনুযায়ী সেটা করছে, সেটা তাদের দায়িত্ব। আর এই যে বাসায় বাসায় গিয়ে যখন আসলে ভোটার আইডি নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার, ফোন নাম্বার নেওয়া হচ্ছে, এটি কেন এই বিতর্ক? এগুলো আসলে এগুলো মানে আমার মনে হচ্ছে যে এগুলো বাড়াবাড়ি। কারণ হলো, কেউ ভোটার আইডি কেন নেবে? ভোট চাইতে যায়, ভোটার আইডি নেয় কেউ? বলেন, ভোটার জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি এখানকার ভোটার? যদি এখানকার ভোটার হন তাহলে আমাদের। অর্থাৎ আপনারা মনে করছেন এটি আসলে জামাতের পক্ষ থেকে যারা করছে সেটা আসলে ঠিক করছে না? না না, জামাতের পক্ষ থেকে এই জাতীয় কোনো কাজ হয়নি যে ভোটার। আপনি আজকের ঘটনাটি কি দেখেছেন? একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে খবরটি, বাসায় গিয়ে ভোটার নাম্বার এবং এনআইডি এবং হচ্ছে সেই সাথে হচ্ছে তাদের ফোন নাম্বার চাওয়া হচ্ছে, এবং সেটি নিয়ে কিন্তু নিউজ হয়েছে। আপনি সম্ভবত সেটি খেয়াল করেন না। এবং ঢাকার মধ্যে এটি হয়েছে, এর আগে ঢাকার বাইরে হয়েছে, এবং সেখানে যারা গিয়েছেন তারা হচ্ছে জামাতের মহিলা কর্মীরা। না, আমাদের এই জাতীয় কোনো নির্দেশনা আমাদের নেই যে কোনো জায়গায় যায় আপনারা এনআইডি কার্ড নিয়ে আসবেন অথবা ফোন নাম্বার নেবেন, এই জাতীয় আমাদের কোনো নির্দেশনা নাই। আমরা তো মানে এমন কোনো কাজ করবো না প্যানিক সৃষ্টি হোক এবং ইলেকশনের কার্যক্রম ব্যাহত হোক, এটা আমরা চাইবো না। এবং আমরা আমাদের সকল নেতাকর্মীকে বলে রাখছি যে আপনারা সবার সাথে মিলেমিশে ভোটটাকে উৎসবমুখর করেন, যেন গণভোট সহ উৎসবমুখর একটা ইলেকশন হয়, এবং যেটা অতীতে আমরা অনেক দিন করতে পারিনি, 15 বছরে, সেটা যেন হয়। চাচ্ছেন নিশ্চয়ই এই ব্যাপারগুলোতে আরো সচেতন থাকবে, সেটি আমরা প্রত্যাশা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।